সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাই সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে। তোমাদের আজকে এই লেকচারটি হবে অষ্টম অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সংক্রান্ত নবম এবং সর্বশেষ লেকচার। এর আগের 8টি লেকচারে তোমরা এই অধ্যায়ের প্রায় সব কিছুই জেনে এসেছো। অল্প কিছু অংশ বাকি আছে, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে প্রথমেই আমরা যেটি সম্পর্কে জানব সেটি হচ্ছে এক্স রে অর্থাৎ রঞ্জন রশ্মি। এক্স রে বা রঞ্জন রশ্মি সম্পর্কে অনেকেই হয়তো জানো। এটি পদার্থবিজ্ঞানের ভাষায় যদি আমরা বলতে যাই, দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা শক্ত ধাতব পাতে আঘাত করলে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে বিকিরণ নির্গত হয়, এটি মানুষের চোখের যে সামর্থ্য তার বাইরে, অর্থাৎ খালি চোখে আমরা এটি দেখতে পাই না, সেই অদৃশ্য রশ্মিকে বলা হয় এক্স রে বা এক্স রশ্মি। এখানে পর্দায় তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী উইলহেম রন্টজেন, যিনি পদার্থবিজ্ঞানের ইতিহাসে প্রথম নোবেল পুরস্কারটি পেয়েছিলেন এই এক্স রশ্মি আবিষ্কারের জন্য 1901 সালে। এখানে তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ, এটি একটি ঐতিহাসিক ছবি। এটি হচ্ছে এক্স রে দ্বারা তোলা প্রথম ছবি। এখানে আকৃতি দেখে বুঝতে পারছো এটি আসলে একটি মানুষের হাতের ছবি, যে এখানে হাতের আঙ্গুলের হাড় আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটি বড় অংশ গোটা হয়ে রয়েছে, অর্থাৎ এটি আসলে তার হাতে একটি ধাতব আংটি ছিল। এখন আমরা যদি এক্স রে উৎপাদনের পদ্ধতিটি একটু দেখতে যাই, এটি হচ্ছে আমাদের কুলিজ নল পদ্ধতিতে যখন এক্স রে উৎপাদন করা হয়। এক্স রে উৎপাদনের একাধিক পদ্ধতি আছে, সবচেয়ে প্রচলিত পদ্ধতি হচ্ছে এটি। কুলিজ নল আসলে একটি বায়ুশূন্য কাচের নল, এর মধ্যে একটি সার্কিট রয়েছে, সার্কিটের একাধিক অংশ। এখানে এই সার্কিটের এই পাশের অংশটিকে আমরা বলছি ক্যাথোড এবং এটি সাধারণত উত্তপ্ত থাকে, অর্থাৎ এখানে এই যে দেখো এখানে তার বাইরে তার নিজস্ব একটি বিদ্যুৎ সরবরাহ আছে, যেটি দ্বারা এই ক্যাথোডটি অর্থাৎ এই তারের কয়েলটি উত্তপ্ত হয় এবং উত্তপ্ত হওয়ার কারণে এখান থেকে কিছু ইলেকট্রন অর্থাৎ তাপীয় ইলেকট্রন উৎপন্ন হয়। এখানে আরেকটি অংশ আছে, এটিকে আমরা বলছি অ্যানোড, এবং অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে দিয়ে একটি সার্কিট সংযুক্ত রয়েছে। এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে একটি উচ্চ বিভব পার্থক্য বজায় রাখা হয়। এখন এখানে যা ঘটে, যখন আমরা এই উচ্চ বিভব পার্থক্যটি বজায় রাখবো, তখন এই যে ক্যাথোডে যে তাপীয় ইলেকট্রনের সৃষ্টি হবে, তারা হচ্ছে এখানে ইলেকট্রনটি সৃষ্টি হবে এবং এখানে যদি আর কোনো ইলেকট্রনের উপরে চাপ না থাকতো হয়তো ইলেকট্রনটি এখানেই অবস্থান করত, কিন্তু যেহেতু আমরা এখানে একটি উচ্চ বিভব পার্থক্য বজায় রাখছি যান্ত্রিক ব্যবস্থায়, এই ইলেকট্রনটির উপরে একটি বৈদ্যুতিক চাপ আছে এদিক থেকে এদিকে যাওয়ার। অর্থাৎ দেখা যাবে উৎপন্ন ইলেকট্রনটি এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে গিয়ে অ্যানোডের পাতে আঘাত করবে এবং অ্যানোডে যেহেতু আরও অনেক ধাতব পরমাণু আছে, তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানোড যেহেতু যাতে অবশ্যই আঘাত করে, সে কারণে এটিকে একটু চওড়া এবং চ্যাপ্টা করে তৈরি করা হয়। এই ইলেকট্রনের আঘাতে দেখা যাবে এই ধাতুর যে পরমাণুস্থ যে ইলেকট্রন, তারা হয়তো ওই আগত ইলেকট্রনের আঘাতে যেই শক্তি আছে সেই শক্তি সঞ্চয় করে তারা আবার তাদের যে শক্তি স্তর সেখান থেকে এক স্তর উপরে উঠে যাবে। যেহেতু সেটি তাদের স্বাভাবিক অবস্থা নয়, সে কারণে তারা যখন আবার ফেরত আসতে চাইবে, তখন সেখান থেকে একটি ওই শক্তিটি আবার ফোটন রূপে অর্থাৎ এক্স রে বিকিরণ হিসাবে তারা বিকিরণ করে দেবে। সেটিকে আমরা এভাবে এক্স রে হিসাবে নির্গত হতে দেখব। আমরা এখানে ছবিতে যেভাবে দেখছি অবশ্যই এভাবে খালি চোখে দেখা যাবে না, তবে বিভিন্নভাবে এক্স রে যে নির্গত হচ্ছে সেটিকে যান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে টের পাওয়া যায়। এখন রঞ্জন রশ্মি যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি তড়িৎচুম্বক বর্ণালীর একটি অংশ, ফলে তড়িৎচুম্বক ক্ষেত্র দ্বারা রঞ্জন রশ্মি প্রভাবিত হয় না। তড়িৎচুম্বক ক্ষেত্র দ্বারা এটিকে ডানে কিংবা বায়ে সরিয়ে নেওয়া যায় না বা আকর্ষিত বা বিকর্ষিত করা যায় না। এটি যেহেতু আসলে ফোটনেরও প্রবাহ, সে কারণে এটি আসলে ভরহীন এবং একই সাথে চার্জবিহীন। এটি আসলে তোমরা এর আগে তাড়িৎচুম্বক বর্ণালীর কথা জেনেছো, এটি আসলে তাড়িৎচুম্বক বর্ণালীরই একটি অংশ, সে কারণে শূন্য মাধ্যমে এক্স রে আলোর বেগে গতিশীল এবং এর ভেদন ক্ষমতা অত্যন্ত উচ্চমানের। ভেদন ক্ষমতা বলতে আমরা বুঝি কোনো একটি পদার্থকে ভেদ করে যাওয়ার ক্ষমতা। যেমন সাধারণ আলোক রশ্মি সাধারণত কাঁচ কিংবা খুবই পাতলা কোনো কাগজ
এর বেশি ভেদ করতে পারে না। আমরা যদি আমাদের হাতটি সামনে রাখি চোখের সামনে, দেখব দুনিয়া অন্ধকার হয়ে গেছে। কেন? কারণ আলো আসতে পারেনি। কিন্তু এই হাত ভেদ করে কিন্তু আবার এক্স রে ঠিকই চলে যাচ্ছে, অর্থাৎ এক্স রের ভেদন ক্ষমতা আমাদের যে দৃশ্যমান আলো তার থেকে অনেক বেশি। আবার এটি যেহেতু আলোর মতোই আসলে তাড়িৎচুম্বক বর্ণালীর একটি অংশ, সে কারণে আলোতে যা যা ঘটে তার প্রতিটি আসলে এক্স রে বা রঞ্জন রশ্মিতেও ঘটে। এটি প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এবং সমাবর্তন প্রতিটি আলোকীয় ক্রিয়াই প্রদর্শন করে। এটি হচ্ছে একটি বিশেষ অংশ যে ফটোগ্রাফিক প্লেট জিনিসটি এখন আর খুব বেশি ব্যবহার করা হয় না, অল্প কিছু জায়গায় ব্যবহৃত হয়। তার মধ্যে এক্স রে প্লেট হিসেবে আমাদের বাসায় অনেক সময় আমরা এক্স রে রিপোর্টটি দেখি, দেখা যায় একটি কালো পাতের মতো, এটি আসলে ফটোগ্রাফিক প্লেট। এখানে একটি রাসায়নিক বিক্রিয়া হয় যা শুধুমাত্র আলোর উপস্থিতি বা কোনো বিকিরণের উপস্থিতিতেই ঘটে, অর্থাৎ এখানে এক্স রে দ্বারা ফটোগ্রাফিক প্লেটে সেই বিক্রিয়াটি ঘটানো যায়। আর প্রতিপ্রভা মানে হচ্ছে অন্ধকারে জ্বলজ্বল করার একটি ধর্ম, সেটি কিছু কিছু পদার্থে থাকে। যেমন আমাদের হচ্ছে কিছু খেলনা আছে যেগুলো অন্ধকারে জ্বলে। আবার আমরা যখন কোনো একটি টিউবলাইট দেখি, টিউবলাইটের বাইরের যে অংশটি দেখবে সাদা রঙের মতো একটি গুঁড়ো থাকে, সেটিও আসলে একটি প্রতিপ্রভা সৃষ্টি হয়, দুঃখিত, এমন একটি পদার্থ। অর্থাৎ এক্স রের আঘাতে এসব পদার্থ থেকে একটি আলোর প্রবাহ নির্গত হয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এক্স রে আয়নায়ন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ গ্যাসের ভেতর দিয়ে যখন যায়, এক্স রের কারণে এক্স রের আঘাতে অনেক ইলেকট্রন স্থানচ্যুত হয়। ফলাফল, ইলেকট্রন যখন যদি কোনো একটি পরমাণু থেকে ছুটে যায়, তার অর্থ সেই পরমাণুটি তখন আয়নিত হয়ে যায়। এভাবে গ্যাসের মধ্যে দিয়ে যখন এক্স রে প্রবেশ করে তখন গ্যাসটি আয়নিত হয়। আর এটি আরেকটি অংশ, তোমরা এর আগে আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে পড়ে এসেছো। সোডিয়াম বা পটাশিয়াম কিছু নির্দিষ্ট ধাতুতে এক্স রে দ্বারা আলোক তড়িৎ ক্রিয়া ঘটানো যায়। এখন দেখা যাক যে এক্স রের যে প্রকারভেদ এবং একক সেটি সম্পর্কে আমরা জানবো। এক্স রে মূলত দুই প্রকার, একটিকে আমরা বলছি কোমল এক্স রে, আরেকটি হচ্ছে কঠিন এক্স রে। এখানে দেখো ছবিতে তোমরা বিভিন্ন মাপের এক্স রে দ্বারা তোলা ছবি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে সবচেয়ে কোমল এবং এটি হচ্ছে সবচেয়ে কঠিন। এটি দ্বারা আসলে যেটি করা হয়েছে, এটি দ্বারা একটি ক্রিস্টালোগ্রাফি করা হয়েছে, তোমার অনুপরমাণুর গঠন জানতে এটি করা হয়। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি আসলে একটি ক্যান্সার কোষের অবস্থান নির্ণয়ের জন্য। এটি আমাদের অনেকেরই পরিচিত। এই যে আমরা এখানে একটি মানুষের ঘাড়ের হাড় দেখতে পাচ্ছি। আর এটি সাধারণত বিভিন্ন নিরাপত্তারক্ষীরা ব্যবহার করে থাকেন বিভিন্ন এয়ারপোর্টে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যাগ চেকিংয়ের জন্য। এখানে দেখতে পাচ্ছি যে ব্যাগের ভেতর দিয়ে এক্স রে প্রবেশ করানোর কারণে খালি চোখে যা দেখা যেত না সেটি দেখতে পাচ্ছি। এখন মানুষের টিউমার নির্ণয়ের ক্ষেত্রে বা ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেই মানের এক্স রে ব্যবহার করতে পারবো, ব্যাগ নির্ণয়ের ক্ষেত্রে বা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা একই মানের এক্স রে ব্যবহার করি না। এখানে দেখতে পাচ্ছ যে এইখানে ব্যবহৃত এক্স রেটির শক্তি মোটামুটি 10 কিলো ইলেকট্রন ভোল্ট, যেখানে এই এক্স রের শক্তি প্রায় 200 কিলো ইলেকট্রন ভোল্ট, এর প্রায় 20 গুণ। এখন কম বিভব পার্থক্য ব্যবহার করে যেই এক্স রে উৎপন্ন করা হয় তাকে আমরা বলছি কোমল এক্স রে। যেহেতু এটির শক্তি কম, এটি বিভব পার্থক্য কম হওয়ার অর্থে এর শক্তিও কম, এবং শক্তি কম অর্থের তরঙ্গ দৈর্ঘ্যের মান আবার বেশি। আর এর বিপরীতটি, অর্থাৎ বেশি বিভব পার্থক্য ব্যবহার করে যেই এক্স রে পাওয়া যায়, অর্থাৎ তার তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হয়ে থাকে, তাকে আমরা বলছি কঠিন এক্স রে। এক্স রে পরিমাপের যে একক সেটি হচ্ছে রন্টজেন একক। আমরা এর আগে বলেছি যে এক্স রে বিভিন্ন বৈশিষ্ট্যের একটি হচ্ছে এটি গ্যাসকে আয়নিত করে থাকে। এখন এক্স রের এককটি রন্টজেন একক সংজ্ঞায়িত করা হয় যে সাধারণ তাপমাত্রা ও চাপে 1 ঘন সেন্টিমিটার শুষ্ক বায়ুতে 3.33 ইন্টু 10⁻⁻10 কুলম চার্জ উৎপন্ন করতে যেই পরিমাণ এক্স রে প্রয়োজন হয় তাকে বলা হয় 1 রন্টজেন বা 1 আর। রঞ্জন রশ্মি সংক্রান্ত আরও কিছু রাশিমালা আছে, আমরা প্রথম অংশে দেখে আসা ছবিটি আবার দেখতে পাচ্ছি। এখানে দেখো, এখানে যেটি ঘটেছিল যে এখান থেকে উত্তপ্ত ক্যাথোডে কিছু ইলেকট্রন উৎপন্ন হচ্ছিল, সেই ইলেকট্রন এখানে এসে আঘাত হানছিল এবং তার দ্বারা এখানে এক্স রে বা বিকিরণ নির্গত হচ্ছিল। এখন ক্যাথোড থেকে উৎপন্ন যে ইলেকট্রন, তার যে গতিশক্তি এবং সেটি দ্বারা কৃত কাজ অবশ্যই সমান হবে।
এখন গতিশক্তি আমরা নির্ণয় করতে পারি হাফ এমভি স্কোয়ার দ্বারা। আর এখানে যেহেতু একটি বিভব পার্থক্য রয়েছে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি পরিমাণ হয়, অর্থাৎ এই বিভব পার্থক্যকে আমরা ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করলে ওই ইলেকট্রনের এখান থেকে এখান পর্যন্ত আসতে মোট কৃত কাজের পরিমাণটি পাবো। অর্থাৎ এখান থেকে আসলে আমরা এই সমীকরণকে একটু বদলে লিখলে আমরা ইলেকট্রনের গতিবেগটিও হিসাব করতে পারি। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু দুইটি ভি রয়েছে। এখানে ছোট হাতের ভি যেটি, সেটি আমরা ব্যবহার করছি ইলেকট্রনের বেগ বোঝাতে, আর বড় হাতের ভি যেটি ক্যাপিটাল ভি, সেটিকে আমরা বোঝাচ্ছি এই অ্যানোড এবং ক্যাথোডের বিভব পার্থক্য হিসাবে। এবার দেখা যাক এক্স রে যেহেতু আসলে ফোটনের প্রভাব আমরা ইতিমধ্যে জেনেছি, প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব সেটি ব্যবহার করে আমরা আসলে এটিও লিখতে পারি যে এর শক্তি হচ্ছে এইচএফ অথবা এইচসি বাই ল্যামডা। এখন শক্তির সংরক্ষণশীলতা অনুসারে এটি হচ্ছে আপতিত ইলেকট্রনের শক্তি হাফ এমভি স্কোয়ার বাই ইভি। আর আপতিত শক্তি এখানে যখন রূপান্তরিত হবে অন্যান্য শক্তিতে, এখানে সম্ভাবনা রয়েছে মূলত দুইটি। একটি হচ্ছে এক্স রে হিসাবে নির্গত হবে, আরেকটি সম্ভাবনা আছে ইলেকট্রন সংঘর্ষের ফলে এই অ্যানোডকে উত্তপ্ত করবে, অর্থাৎ এখানে আসলে দুইটি অংশের শক্তিটি ভাগ হবে। আপতিত শক্তির এক অংশ দ্বারা এই যে এক্স রে শক্তি নির্গত হবে, আর আরেকটি অংশ দ্বারা তাপ শক্তি নির্গত হবে। এখন যদি কোনো তাপ উৎপন্ন না হয়, সেক্ষেত্রে পুরো শক্তিটি এক্স রে হিসাবে পরিবাহিত হবে, অর্থাৎ সেটি হবে সর্বোচ্চ শক্তির এক্স রে। এখানে যেহেতু এই মোট শক্তিটি দুটি অংশে ভাগ হয়ে যাচ্ছে, এর পরিমাণ যত কমবে এর পরিমাণ ততই বাড়বে। এটির মান যদি শূন্য হয়, কিউ এর মান যদি শূন্য হয়, সেই পুরা শক্তিটি আসলে এই এইচসি বাই ল্যামডা হিসাবে পরিবাহিত হবে। এখন আমরা শক্তির ক্ষেত্রে জানি শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্কটি সমানুপাতিক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটি আবার ব্যস্তানুপাতিক। অর্থাৎ সর্বোচ্চ শক্তির ক্ষেত্রে আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্য পাবো সেটি হচ্ছে ল্যামডার ন্যূনতম মান, আর সংশ্লিষ্ট যে কম্পাঙ্ক পাবো সেটি হবে সর্বোচ্চ কম্পাঙ্ক। তাহলে এখানে আমরা গাণিতিকভাবে সম্পর্কটি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আসলে রঞ্জন রশ্মির ব্যবহারের ক্ষেত্রে প্রথম ব্যবহারটি আসলে সবারই পরিচিত, বিভিন্ন জনের সবারই কখনো না কখনো হাড় ভেঙেছে বা পরিচিত কারো ভেঙেছে, এবং আমরা দেখেছি যে এক্স রে দ্বারা আমরা খালি চোখে যেটি দেখতে পেতাম না যে হাড়ে এখানে কোথাও ভেঙেছে কিনা, কোথাও ছুটে গিয়েছে কিনা, কিংবা কোথাও ফাটল ধরেছে কিনা, এক্স রের মাধ্যমে কিন্তু আমরা সেটি দেখতে পাই। এখন হাড়ের চিকিৎসার পরবর্তীতে আরও যে ব্যবহারগুলো রয়েছে এক্স রশ্মির, তার মধ্যে একটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সিটি স্ক্যানের মাধ্যমে আমরা মস্তিষ্কের ভেতর পর্যন্ত দেখতে পাই। এই মস্তিষ্ক দেখার যে পদ্ধতি অর্থাৎ সিটি স্ক্যান, এটিও করা হয় এক্স রে দ্বারা। আবার এখানে আমরা আরেকটি অংশ দেখছি ক্যান্সার নির্ণয় এবং ক্যান্সার নিরাময়, এই দুটি কাজেই এক্স রের ব্যবহার রয়েছে। এখানে আমরা এর আগে দেখেছিলাম যে এক্স রের ভেদন ক্ষমতা অনেক বেশি, সে কারণে চামড়ার নিচে থাকা যেটি এমনিতে দেখা যায় না সেই অংশে কোনো টিউমার থাকলে সেটি এক্স রে দ্বারা নির্ণয় করা যায়। আবার এটি দ্বারা ক্যান্সার নিরাময়ও করা হয়ে থাকে। অর্থাৎ তোমরা কেমোথেরাপির নাম শুনেছো, এখানে আসলে একটি বিকিরণ ব্যবহার করা হয়, যে বিকিরণের দ্বারা এখানে আমাদের ক্যান্সার কোষগুলো নষ্ট হয়ে যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে বিভিন্ন গবেষণা ক্ষেত্রে, যার একটি গবেষণা হচ্ছে আণবিক গঠন নির্ণয় সংক্রান্ত কাজে। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে এটি খুবই বিখ্যাত একটি ছবি। এই ছবিটির নাম হচ্ছে ফটো 51, অর্থাৎ 51 নম্বর ছবি। এটি তুলেছিলেন হচ্ছে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন নামে একজন বিজ্ঞানী এবং তার সহকারী। এবং এই আকৃতিটি দেখে অনেকে আন্দাজ করতে পারছো এটি আসলে আমরা যে ডিএনএ অণুর কথা শুনে এসেছি, অর্থাৎ ডিএনএ যে ডাবল হেলিক্সের কথা শুনেছি, এই যে এটি হচ্ছে আসলে সেই ডিএনএ অণুর আকৃতি, এবং এটি প্রথম নির্ণয় করা গিয়েছিল কিন্তু এক্স রে ক্রিস্টালোগ্রাফির দ্বারা। আমরা এছাড়াও জ্যোতি পদার্থবিজ্ঞানের যে গবেষণা রয়েছে, অর্থাৎ অ্যাস্ট্রোনমি নিয়ে যারা গবেষণা করেন তারাও এক্স রে ব্যবহার করে থাকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটি দেখে চেনা একটু কঠিন, এটি আসলে আমাদের পরিচিত সূর্যের ছবি, কিন্তু এই ছবিটি তোলা হয়েছে এক্স রে ব্যবহার করে। এখানে আমরা আরেকটি অংশ দেখতে পাচ্ছি, এটিও পরিচিত ব্যবহার, সেটি হচ্ছে নিরাপত্তা ক্ষেত্রে আমরা রঞ্জন রশ্মির ব্যবহার করে থাকি। এখানে দেখো এই ব্যাগটি বাইরে থেকে কিন্তু কিছু দেখা যেত না, কিন্তু এক্স রে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পিস্তল রয়েছে। অর্থাৎ এভাবে এয়ারপোর্টে কিংবা কোনো নিরাপত্তার ক্ষেত্রে এক্স রে ব্যবহার করে সাধারণত এভাবে
নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাছাড়াও শিল্পক্ষেত্রেও এক্স-রের প্রচুর ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আরেকটি অংশে আমরা আসবো, সেটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটি বিজ্ঞানী ভার্নার হাইজেনবার্গ নামে একজন বিজ্ঞানী দিয়েছিলেন। প্রথমে আমরা আসলে জেনে নেব যে অনিশ্চয়তা বলতে আমরা কি বুঝি। অনিশ্চয়তা হচ্ছে কোনো একটি পরিমাপে কতটুকু ভুল হচ্ছে তার মাত্রাটি। এখানে আমরা দেখি, এখানে একটি কাঠের টুকরা রয়েছে। আমরা যদি এটির দৈর্ঘ্য মাপতে চাই, আমরা কি করব? আমরা এর পাশে একটি স্কেলকে রাখবো এবং দৈর্ঘ্যটি মেপে নেব। এখন এখানে মুশকিল হচ্ছে, আমরা যে স্কেলটি রেখেছি, দেখো তার এখানে যে দাগগুলো, সেগুলো একটি থেকে আরেকটি বেশ দূরে দূরে অবস্থিত। অর্থাৎ এই স্কেল দ্বারা আমরা যখন মাপতে যাচ্ছি, আমরা এটুকু বুঝতে পারছি যে এই কাঠের তক্তাটির দৈর্ঘ্য 4 এককের চাইতে বেশি এবং 5 এককের চাইতে কম। কিন্তু 4 থেকে কতটুকু বেশি সেটুকু কিন্তু আমরা বলতে পারছি না। আমরা বলতে পারছি যে এর দৈর্ঘ্যটি 4 থেকে 5 এককের মাঝামাঝি কোনো একটি অংশে, কিন্তু ঠিক কতটুকু আমরা অনিশ্চিত। অর্থাৎ স্কেলের ন্যূনতম মাপ যেটুকু, তার থেকে কম কিন্তু আমরা কখনো মাপতে পারি না। যেই স্কেলের ন্যূনতম ইঞ্চিতে দাগ কাটা আছে, তাতে আমরা ইঞ্চি থেকে কম মাপতে পারবো না। যেখানে সেন্টিমিটারে দাগ কাটা আছে, তাতে আমরা সেন্টিমিটারের চেয়ে কম মাপতে পারবো না। যেখানে মিলিমিটারে দাগ কাটা আছে, সেখানে আমরা মিলিমিটারের চেয়ে কম মাপতে পারবো না। এটি হচ্ছে আমাদের সমস্যা। এখন তাহলে আমরা যদি অনিশ্চয়তাটি কমাতে চাই, আমরা আরেকটি স্কেল ব্যবহার করে দেখতে পারি। এখানে আমাদের অনিশ্চয়তা অনেক বেশি। আমরা যদি ওই একই তক্তাকে আরেকটি স্কেল দ্বারা মাপার চেষ্টা করি, দেখো এই স্কেলটি এখন আগের চাইতে অনেক ঘন ঘন দাগ কাটা। এবার কিন্তু আমরা বলতে পারবো যে এটি প্রায় 4.246, অর্থাৎ এটি 4.6 এবং 4.8 এককের মাঝামাঝি কোনো একটি অংশে। কিন্তু আগের চেয়ে কিন্তু আমাদের অনিশ্চয়তাটি কমেছে। আগে আমাদের অনিশ্চয়তার পরিমাণ ছিল এত বড়, এখন অনিশ্চয়তাটুকু হয়েছে এতটুকু, অর্থাৎ আমরা অনিশ্চয়তাটুকু কমাতে পারলাম। এখন হাইজেনবার্গের নীতি অনুসারে আমরা যখন কোনো একটি নির্দিষ্ট দিকে একই সাথে কোনো কণার ভরবেগ এবং অবস্থানকে নির্ণয় করতে যাই, তখন তাদের যে অনিশ্চয়তার গুণফল, সেটি একটি ধ্রুবকের চেয়ে বড় অথবা সমান। গাণিতিকভাবে বলা হয় ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। এখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। ডেল্টা এক্স দ্বারা আমরা বোঝাই অবস্থানের অনিশ্চয়তা, ডেল্টা পি দ্বারা আমরা বোঝাই ভরবেগের অনিশ্চয়তা। এখন অনিশ্চয়তা নীতি যদি আমরা একটু ব্যাখ্যা দেখতে যাই, এখানে আমরা প্রথমে একটি কার্টুন দেখে নিই যে হাইজেনবার্গের ল্যাবরেটরিতে, এটি হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ। তিনি কোথাও চাবি খুঁজে পাচ্ছেন না, এবং তিনি যখন চাবি খুঁজে পাচ্ছেন না, তখন তার সহকারী তাকে নিয়ে হাসাহাসি করছে যে আপনার নীতি অনুসারেই তো এটি হওয়ার কথা, যে ভরবেগ যদি বেশি জানেন, তার অর্থ আপনি অবস্থানটি নিশ্চিত করে খুঁজে পেতে পারবেন। যাই হোক, এটি আসলে পদার্থবিজ্ঞান নয়, এটি জাস্ট মজা করে বলা। এখন আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আসলেই কি হয় সেটি দেখব। আমরা যদি ধরে নিই যে এখানে একটি ইলেকট্রন অবস্থিত আছে এবং এখানে আমাদের একটি আলো পরিমাপক যন্ত্র আছে। এখন এটি অনেক পুরানো ধারণা যে আমরা কোনো একটি জিনিসকে তখনই দেখতে পাই যখন সেখান থেকে কোনো আলো এসে প্রতিফলিত হয়। আলো মানে শুধুমাত্র দৃশ্যমান আলো হতে হবে এমন নয়, সেটি এক্স-রে হতে পারে, অতিবেগুনি রশ্মি হতে পারে, গামা রশ্মি হতে পারে। সেটিকে হয়তো আমরা কোনো একটি ডিটেক্টর দ্বারা ডিটেক্ট করতে পারবো। কিন্তু এই ইলেকট্রনটি এখানে আছে কিনা সেটি আমরা তখনই নিশ্চিত হতে পারবো যখন এর উপরে আপতিত কোনো একটি বিকিরণ ছিটকে আবার আমাদের এই ডিটেক্টরে আসবে। এখন ঘটনাটি এরকম হতে পারে যে আমরা এর উপর বেশ বড়সড় একটি বিকিরণ ফেললাম, বিকিরণটি এসে একে ধাক্কা দিল এবং ধাক্কা দিয়ে তার এক অংশ আমাদের ডিটেক্টরে এসে পৌঁছালো। অতএব আমরা নিশ্চিত হতে পারলাম যে হ্যাঁ, ঠিক এখান থেকেই আলোটি এসেছে, অতএব এখানে ইলেকট্রনটি আছে, অর্থাৎ আমরা ইলেকট্রনের অবস্থানটি জানতে পারলাম। কিন্তু এখানে আরেকটি মুশকিল আছে। তোমরা ইতিমধ্যে কম্পটন ক্রিয়ার কথা জেনে এসেছো। এই ফোটনটি, আপতিত ফোটন যদি এভাবে ইলেকট্রনের ধাক্কা খেয়ে অন্যদিকে বিক্ষিপ্ত হতে যায়, সেক্ষেত্রে ইলেকট্রনটিও কিন্তু তার অবস্থান পরিবর্তন করবে বা গতিশীল হবে। ইলেকট্রন যদি গতিশীল হয়, তার অর্থ তার ভরবেগেরও পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এখানে অবস্থানটি সুনিশ্চিত করতে পারছি। অবস্থানটি নিশ্চিত করতে গিয়ে আমাদের কিন্তু ইলেকট্রনের ভরবেগ পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা একটি জানতে পারছি, আরেকটি আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। এখন আমরা যদি একটু অন্যভাবে চেষ্টা করি, ওই আগের সেটআপেই ইলেকট্রন আছে এবং আমাদের ডিটেক্টরটিও আছে। আমরা যদি এবার একটু কম শক্তি সম্পন্ন আলো দ্বারা ইলেকট্রনকে আঘাত করি, আমাদের ডিটেক্টরেও কম শক্তি সম্পন্ন আলো এসে পৌঁছাবে। কিন্তু তোমরা চিন্তা করে দেখো, আলো যখন খুব ঝাপসা থাকে, আমরা কিন্তু খুব পরিষ্কার দেখতে পাই না, বা রাতের অন্ধকারে তো আমরা দেখতেই পাই না। অর্থাৎ আমরা যদি আলোর শক্তিকে বা আলোর পরিমাণকে যদি কমাই,
আমাদের কাছে এই যে সিগন্যালটি আসবে ইলেকট্রনের অবস্থান সম্পর্ক, সেই সিগন্যালটিও কিন্তু আমাদের দুর্বল হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনটি কোথায় আছে সেই সংক্রান্ত তথ্য যখন আমরা পাবো, আমরা কিন্তু এখানে যতটা নিশ্চিতভাবে পেয়েছিলাম, আমরা কিন্তু এখানে আর এত বিস্তারিত তথ্যটি পাবো না। এখানে যেহেতু এর শক্তি কম, অতএব ইলেকট্রনটি অবশ্যই আগের থেকে কম নড়াচড়া করবে বা ভরবেগের কম পরিবর্তন হবে। অর্থাৎ এখানে ভরবেগের পরিবর্তনটি কম হচ্ছে, কিন্তু অবস্থান সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারছি না। এখানে অবস্থানটি অনিশ্চিত হয়ে যাচ্ছে ভরবেগ সুনিশ্চিত করতে গিয়ে। এটি হচ্ছে আসলে অনিশ্চয়তা নীতির ব্যবহারিক অবস্থা। এখন আমরা তাত্ত্বিকভাবে এটির আরেকটু ব্যাখ্যা দেখব। তোমরা ইতিমধ্যে ডি ব্রগলি তরঙ্গের কথা জেনেছো। এখানে যদি আমরা এরকম একটি কণার অর্থাৎ বস্তু তরঙ্গের কথা ভেবে নিই, তরঙ্গটি এরকম। এখন আমরা যদি কণাটি কোথায় আছে জানতে চাই, অর্থাৎ আমরা যদি এটির একটি অবস্থান নির্দিষ্ট করতে চাই, ধরে নিলাম যে আমরা কণাটির অবস্থানকে এই জায়গার মধ্যে সুনির্দিষ্ট করে দিলাম যে কণাটিকে এখানেই থাকতে হবে। এখন আমরা কিন্তু কণার অবস্থানটি বেশ একটি নির্দিষ্ট জায়গায় এনে ফেলেছি। মুশকিল হচ্ছে এখানে আমাদের যে তথ্য আছে, এই যে তরঙ্গের যে অংশটুকু আছে, এটি দ্বারা আমরা কিন্তু এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে পারবো না। আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে ইতিমধ্যে জানি যে এরকম তরঙ্গ আকৃতির কোনো বা বস্তু তরঙ্গ থেকে আমরা যখন ভরবেগের হিসাবটি করতে যাই, আমাদের সেখানে তরঙ্গ দৈর্ঘ্য জানার প্রয়োজন হয়। এখন আমরা অবস্থানটি সুনির্দিষ্ট করতে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের মান জানতে পারছি না, অর্থাৎ আমরা আসলে ভরবেগটি জানতে পারছি না। এখানে আমাদের অবস্থা হচ্ছে, এখানে যেহেতু আমরা অবস্থানটি সুনির্দিষ্ট করেছি, অর্থাৎ আমাদের দেখো এখানে অবস্থানের যে অনিশ্চয়তা সেটির মান কম, কিন্তু এটি করতে গিয়ে আমাদের যে মূল্যটি দিতে হয়েছে, দুঃখিত যান্ত্রিক গোলযোগ হয়ে গিয়েছিল। এটির জন্য আমাদের যেই সমস্যাটি হয়েছে যে এখানে আমাদের ভরবেগের অনিশ্চয়তার মান অনেক বেড়ে গেছে। এখন যদি আমাদের মনে হয় যে এই জায়গাটি আমরা বড় করে দিলেই তো মনে হয় ভরবেগ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সেটি আমরা করে দেখতে পারি। ওই আগের একই তরঙ্গ আছে, এবার আমরা যেই স্থানটি সেটি অনেক বড় করে দিলাম। এবার আমরা মোটামুটি গুণে দেখতে পাচ্ছি যে এই আমাদের একটি তরঙ্গ, দুইটি তরঙ্গ, তিনটি তরঙ্গ, অর্থাৎ আমরা যত বেশি বিস্তৃত জায়গা জুড়ে নেব, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মাপটি তত সুনিশ্চিত হবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা যত ভালো পাবো, আমাদের ভরবেগের মানটি আমরা তত ভালোভাবে নির্ণয় করতে পারবো। কিন্তু এবার মুশকিল হচ্ছে, এখানে যেমন আমরা এটির অবস্থানকে নিশ্চিত করতে পেরেছিলাম যে এই অল্প জায়গার মধ্যেই আছে, এর থেকে বাইরে নাই। এবার কিন্তু কণাটির অবস্থান হতে পারে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই বিশাল এলাকার মধ্যে যে কোনো স্থানেই এর অবস্থান হতে পারে। অর্থাৎ আমরা ভরবেগ যখন সুনিশ্চিত করতে গেলাম, আমরা যখন ভরবেগের অনিশ্চয়তাকে কমাতে পারলাম, তখন আবার এটার মূল্য দিতে হলো, আমাদের অবস্থানের অনিশ্চয়তা বেড়ে গেল। অর্থাৎ আমরা যদি একবারে বলি, অবস্থান যত সুনির্দিষ্ট হবে ভরবেগ ততই অনির্দিষ্ট হবে, এবং ভরবেগ সুনির্দিষ্ট হলে আবার অবস্থানটি অনির্দিষ্ট হয়ে যাবে। এটি অনিশ্চয়তা নীতি। এখন আমরা অনিশ্চয়তা নীতির প্রয়োগ দেখব। আমরা অনেক আগে থেকেই জানি যে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করতে পারে না। কেন পারে না, এটির ব্যাখ্যা আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দ্বারাই দেওয়া যায়। আমরা এখানে পরমাণু নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ সেটি মোটামুটি 10⁻14 মিটার এই মানের হয়ে থাকে। এখন পরমাণুর ব্যাসার্ধ যদি এটি হয়, অর্থাৎ পরমাণুকে মোটামুটি আমরা যদি একটি গোলক হিসাবে ধরে নিই, এটির এক মাথা থেকে আরেক মাথার সর্বোচ্চ যে দূরত্ব সেটি হবে এর ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ এর ভেতরে থাকতে হলে অবশ্যই ইলেকট্রনের অবস্থান এর থেকে বেশি যেতে পারবে না, অর্থাৎ তার অবস্থানের অনিশ্চয়তা অবশ্যই এই 2 × 10⁻14 মিটারের থেকে বেশি হতে পারবে না। এর থেকে বেশি হওয়ার অর্থ কিন্তু সেটি নিউক্লিয়াসের বাইরে চলে গিয়েছে। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে আমরা যদি হিসাব করি, অর্থাৎ আমরা যদি ভরবেগের অনিশ্চয়তাটি নির্ণয় করি, এখানে আমরা মান বসিয়েছি, এখানে আছে এটি এইচ এর মান, এটি পাই এর মান, এবং এটি হচ্ছে আমাদের অনিশ্চয়তার অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তার মান। আমরা যে ভরবেগের অনিশ্চয়তাটি পাচ্ছি তার মান আসে 2.64 × 10⁻21 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এখন দেখো, ভরবেগের অনিশ্চয়তা যত হবে, ভরবেগের পরিমাণকেও তো অন্তত ততটুকু হতেই হবে। আমরা যে একদম প্রথমে যে স্কেল দিয়ে মেপেছিলাম, স্কেলের ন্যূনতম যতটুকু, তার থেকে কম তো আর কিছু হতে পারে না। অতএব আমাদের যে ভরবেগ
এতখানি অনিশ্চয়তা যদি থাকতে যায়, তার জন্য তার মূল পরিমাণ তো অন্তত এর থেকে বেশি এটুকু তো অন্তত হতেই হবে। অর্থাৎ আমাদের ন্যূনতম যেই ভরবেগ যদি এটি হয়ে থাকে, তার জন্য আমরা যে গতিশক্তি পাবো, এটি তোমরা প্রথম পত্রে অনেক আগে পড়ে এসেছো, যে আমরা ভরবেগের বর্গকে ভরের দ্বিগুণ দ্বারা ভাগ করে গতিশক্তি পাই। এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা যেই মানটি পাচ্ছি সেটি আসছে 3.83 ইন্টু 10⁻⁻12 জুল, বা এটিকে মেগা ইলেকট্রন ভোল্ট এককে পরিবর্তিত করলে আমরা পাবো 23.9 বা প্রায় 24 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি একটি মান। এখন এখানে ব্যাপারটি হচ্ছে, বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষণের মাধ্যমে যে ইলেকট্রন পেয়েছেন, তার শক্তি কখনোই 4 মেগা ইলেকট্রন ভোল্টের থেকে বেশি পাওয়া যায়নি। অর্থাৎ 24 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন ইলেকট্রন প্রকৃতিতে অবস্থান করে না। অর্থাৎ এই শক্তির ইলেকট্রন থাকলেই সেটি কেবলমাত্র এই অবস্থানের ভেতরে, অর্থাৎ নিউক্লিয়াসের চাইতে কম দূরত্বে অবস্থান করতে পারত। এটি যেহেতু সম্ভব নয়, অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রন থাকাও প্রাকৃতিকভাবেই সম্ভব নয়। আমরা যদি উল্টোটি বলি, আমরা যদি এই হিসাবটি আবার এই নিউক্লিয়াসের ব্যাসার্ধের বদলে পরমাণুর ব্যাসার্ধ, অর্থাৎ ইলেকট্রনের যে কক্ষপথ তার ব্যাসার্ধ দিয়ে হিসাব করতাম, সেক্ষেত্রে এই সংখ্যাটি, সর্বোচ্চ সংখ্যাটি পাওয়া যায় 3.8 এর কাছাকাছি, যা এর থেকে কম। অর্থাৎ সেখানে ইলেকট্রনের থাকা খুবই সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার কিছু গাণিতিক সমস্যা দেখে নেব। প্রথমেই হচ্ছে এক্স রে সংক্রান্ত গাণিতিক সমস্যা। প্রথম সমস্যাটি বলছে যে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য যদি 1.5 অ্যাংস্ট্রম হয়, অ্যানোড এবং ক্যাথোডের বিভব পার্থক্য কত? আমরা সূত্রটি জানি। আমরা কি কি দেওয়া আছে সেটি লিখে ফেলবো। এখানে উৎপন্ন ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা মিনিমামের মান দেওয়া আছে, এবং অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাংস্ট্রম কোনো এসআই একক নয়, অতএব আমরা হিসাবের আগে অবশ্যই একে পরিবর্তন করে নেব। এরপরে আমাদের সূত্র অনুসারে যেহেতু প্ল্যাঙ্কের ধ্রুবক প্রয়োজন হবে এবং ইলেকট্রনের চার্জ এবং আলোর গতিবেগ প্রয়োজন হবে, সেগুলো আমরা ব্যবহার করব। এরপরে যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দেই, এটি হচ্ছে এইচ এর মান, এটি হচ্ছে সি এর মান, এটি হচ্ছে ই এর মান অর্থাৎ ইলেকট্রনের চার্জ, এবং এটি হচ্ছে আমাদের ন্যূনতম যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে সেটির মান। আমরা হিসাব শেষ করলে আমরা যেই বিভব পার্থক্য পাচ্ছি সেটি হচ্ছে 8288। এটি পাচ্ছি আমরা ভোল্ট এককে। এটি চাইলে আমরা কিলো ভোল্ট হিসাবেও লিখতে পারি। এটি প্রায় 8.3 কিলো ভোল্ট। অর্থাৎ এখানে আমরা নিম্নেয় বিভব পার্থক্যটি পেলাম। আমরা যদি এখন আরেকটি গাণিতিক সমস্যা দেখতে যাই অনিশ্চয়তা নীতি সম্পর্কে, আমরা ইতিমধ্যে আসলে একটি গাণিতিক সমস্যা দেখে এসেছি, সেটি ছিল হচ্ছে ইলেকট্রনের নিউক্লিয়াসে থাকার অসম্ভাব্যতা। এখানে দেখো সমস্যা বলা আছে যে একটি ইলেকট্রন হচ্ছে 4 অ্যাংস্ট্রম ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথে অবস্থিত। তাহলে এখানে অবস্থানের অনিশ্চয়তা, যেহেতু এটি ব্যাসার্ধ, অতএব অবস্থানের অনিশ্চয়তা হবে সর্বোচ্চ এর দ্বিগুণ, অর্থাৎ 8 × 10⁻10 মিটার, যদি আমরা এসআই এককে নিয়ে যাই। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান আমরা জানি। আর আমরা যদি এখন হিসাব করি এই সূত্র ব্যবহার করে, এটি হচ্ছে এইচ এর মান, এটি হচ্ছে 4 পাই, এবং এটি হচ্ছে আমাদের এই অংশটি হচ্ছে অনিশ্চয়তার মান, অবস্থানের অনিশ্চয়তা। তাহলে আমরা ভরবেগের যে অনিশ্চয়তা সেটি পেলাম হচ্ছে 6.6 × 10⁻26। এটি ভরবেগের যে এসআই একক, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড দ্বারা প্রকাশিত। এভাবে আমরা অনিশ্চয়তা নীতি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমাদের গত লেকচারে, অর্থাৎ অষ্টম লেকচারে আমরা কোনো বাড়ির কাজ দিইনি। এবার গত লেকচার এবং এই লেকচার মিলিয়ে আমরা একটি বাড়ির কাজ রেডি করেছি। এখানে তোমরা প্রথমেই উদ্দীপকে একটি ছবি আছে, দেখে নাও। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি কুলিজ নলে এক্স রে উৎপন্ন হচ্ছে। সেই এক্স রেটি একটি ইলেকট্রনকে আঘাত করছে, এবং সেই ইলেকট্রনটি আবার এক্স বিন্দু থেকে উৎপন্ন হয়ে ওয়াই বিন্দুতে থাকা একটি স্থির ইলেকট্রনে আঘাত করে। সেই ইলেকট্রনটি আবার জেড বিন্দু বরাবর, অর্থাৎ এদিকে প্রক্ষিপ্ত হচ্ছে। এই ঘটনাটি দেখে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন নামে একজন বিজ্ঞানী আবার মন্তব্য করেন যে ইলেকট্রনের চাইতে ফোটনের যে ভরবেগের পরিবর্তন সেটি বেশি হয়েছে। এখানে তোমরা খেয়াল করে দেখবে যে এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। এখানে বলা আছে যে এই বিভব পার্থক্যটি 5 কিলো ভোল্ট। এইখানে ফোটনের নিক্ষেপিত হওয়ার দিকটি হচ্ছে 30 ডিগ্রি, এবং ইলেকট্রন নিক্ষিপ্ত হওয়ার দিকটি হচ্ছে 45 ডিগ্রি। এই তোমরা অবশ্যই উদ্দীপক মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই তথ্যগুলো হয়তো
তোমাদের পরবর্তীতে সমস্যা সমাধানে কাজে লাগতে পারে। তাছাড়াও উদ্দীপকে তোমাদের ইলেকট্রনের ভর চার্জ এবং প্ল্যাঙ্কের ধ্রুবক সংক্রান্ত তথ্য দেওয়া আছে। এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি কি? খ প্রশ্নটি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া এবং এক্স রে উৎপাদন বিপরীত প্রক্রিয়া, এই উক্তিটি দ্বারা তোমরা কি বোঝো? তৃতীয় প্রশ্নটি হচ্ছে আঘাতকারী ফোটনের কম্পাঙ্ক কত, অর্থাৎ এই যে এই ফোটনটির কম্পাঙ্ক কত সেটি নির্ণয় করতে হবে। আর ঘ চিহ্নিত প্রশ্ন হচ্ছে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন যে উক্তিটি করেছিলেন, অর্থাৎ এই যে এখানে আমরা উদ্দীপকে একটি উক্তি পাচ্ছি, এই উক্তিটি সত্য কিনা সেটি তোমরা গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই এবং তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সংক্রান্ত সর্বশেষ ক্লাস এটিই ছিল। তোমাদের এই সংক্রান্ত কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বা কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেইলের মাধ্যমে অথবা এই লেকচারটি যেখানে দেখছো তার নিচে কমেন্ট করে জানাতে পারো। আশা করি তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটি বুঝিয়ে দেওয়া যাবে। তাহলে আমাদের এই অধ্যায়ের লেকচার এখানেই শেষ হলো। সবাইকে আমি অনুরোধ জানাবো যে বাড়ির কাজগুলো করে ফেলতে এবং বাসায় বসে যতদিন আমাদের ক্লাস যথাযথভাবে শুরু না হচ্ছে ততদিন একটু নিজেরা পড়াশোনা অব্যাহত রাখতে। সবাই ভালো থাকো, সবাই নিরাপদ থাকো এবং অবশ্যই পরিবারের সকলকে নিরাপদে রাখো।